প্রতিবেশী দেশের খবরদারি দেখতে চাই না, গাইবান্ধায় জামায়াতের আমির। ক্ষমতায় এলে অগ্রাধিকার পাবে নদী রক্ষা। কিছুক্ষণ পরই বগুড়ায় নির্বাচনী সমাবেশ। সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। পলোগ্রাউন্ড নির্বাচনী জনসভায় যোগ দেবেন কাল। 2 দশক পর যাবেন ফেনীতে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে মাত্র 25,000 বডি ক্যাম্প পাচ্ছে পুলিশ। অনলাইনে নজরদারি সম্ভব 15,000-এর। সব কেন্দ্র আওতায় আনার তাগিদ। এবং কারণ বাজারে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা। ডিবির ব্রিফিং, মূল হোতার শীর্ষ সন্ত্রাসী বিনাশ। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। প্রতিবেশী দেশের খবরদারি দেখতে চান না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কোনো রক্তচক্ষুকে ভয় পায় না জামায়াত। সকালে গাইবান্ধায় পলাশবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, চাঁদাবাজদের হাতে কাজ তুলে দেবে জামায়াত। সম্মানের হাতে বসবাস করার সুযোগ করে দেওয়া হবে। নারীদের জন্য শতভাগ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বিগত 54 বছরে সরকারগুলো দেশের নদীগুলোকে মেরে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, সরকার গঠন করতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে নদী রক্ষার কর্মসূচিতে। আগামী সুখে দুঃখে দেশবাসীর সাথে থাকার অঙ্গীকার করেন জামায়াত আমির। জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো, ইনশাআল্লাহ তা করব। তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। মানুষ বলে নদী শাসন করলে তো ওরা ভয় পাবে, নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে না। নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। 2 দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে বগুড়ার পথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে শহরের আলতাফুন্নেসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। বগুড়ায় কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এসে পৌঁছবেন। তার আসার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল ভোরের আলো ফোটার সাথে সাথে এই আলতাফুন্নেসা খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এবং তারা মাঠে বসে পড়েছেন সকাল থেকে দেখেছি। এবং তাদেরকে এখানে মাঠে রাখতে আসলে এই মঞ্চে সকাল থেকেই কিছুক্ষণ বক্তব্য চলছে। স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন এবং কিছু কিছু সময় নির্বাচনী বিভিন্ন সঙ্গীত এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। আর জামায়াতে ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান তার অপেক্ষা করছেন এখানে নেতাকর্মীরা। তাদের এই যে আনুষ্ঠানিকতা চলছে, এখানে বগুড়ার যে 7টি আসন রয়েছে এই 7টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে প্রার্থীরা লড়ছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন এবং তারা কিছুক্ষণ পর পর সাধারণ যারা নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন, নির্বাচনের বিভিন্ন রকম দিক নির্দেশনা দিচ্ছেন। এই 12 তারিখ পর্যন্ত তারা কিভাবে সাধারণ মানুষের কাছে যাবেন, ভোট চাইবেন সেই ধরনের নির্দেশনা দিচ্ছেন এবং যে ইশতেহারগুলো নিয়ে যাচ্ছেন প্রার্থীরা সাধারণ মানুষের কাছে, যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, এই অঞ্চলের মানুষের যে দাবি যে চাওয়াগুলো রয়েছে ঠিক সেই জায়গাগুলো তারা চিহ্নিত করে কিন্তু সেই দাবি এবং চাওয়াগুলো পূরণের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে তারা তো আজকে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চলছে এবং আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির যখন এখানে এসে পৌঁছবেন এবং তিনি যখন বক্তব্য দিবেন তখন তাদের আরও সমর্থন বাড়বে, এরকম কথা বলছেন জামায়াতে ইসলামীর যারা এখানে রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে খবর
খবর নিয়েছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির গাইবান্ধার পলাশবাড়িতে বক্তব্য দিয়েছেন, তারপর বগুড়ার সীমানায় এরই মধ্যে প্রবেশ করেছেন এবং সীমানায় প্রবেশ করেই মোকামতলা এলাকায় একটি পথসভা ছিল, সেখানেও তিনি বক্তব্য দিয়েছেন এবং সেখান থেকে এখন আলতাফুন নেসা যে খেলার মাঠে আমি রয়েছি ঠিক এই জায়গাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির আসার জন্য রওনা হয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা এখানকার নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই এখানে জামায়াতে ইসলামের আমির এসে পৌঁছাবেন এবং বক্তব্য রাখবেন। আর তিনি এখানে যে বক্তব্য রাখবেন তাতে করেই আসলে বগুড়া যে বিএনপির ঘাঁটি তা সেই যে বিগত দিনের যে ভোটের ইতিহাস সেটি তারা পরিবর্তন করে দেবেন, এমন কথাই বলছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের যারা নেতাকর্মী রয়েছেন তারা। এই ছিল আমার কাছে এখানের আনুষ্ঠানিকতার সব শেষ খবর। সাহাব, বগুড়ায় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজীব সেলিম। এর আগে সকালে রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তার স্বপ্ন জীবন দিয়ে রক্ষা করা হবে। দেশের 1 ইঞ্চি মাটির সম্মান কারো কাছে বিক্রি করবে না জামায়াত। সকালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের সময় জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের নেতারা। কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন ডাক্তার শফিকুর রহমান। পরে আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বলেন, জামায়াত জুলাই বীরদের কখনো ভুলবে না। জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। রাজধানীর নবাবপুর থেকে যুক্ত হচ্ছেন রাব্বি আল রাহিদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাব্বি, এখন পর্যন্ত কেমন চলছে সেখানকার নির্বাচনী প্রচারণা এবং কোন কোন দল এখন পর্যন্ত সেখানে নির্বাচনী প্রচারণায় নেমেছেন, জানাবেন বিস্তারিত। দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর নবাবপুর রোডে এবং এই যে রোড, এই এরিয়াটি ঢাকা 6 আসনের মধ্যে পড়ে। ঢাকা 6 আসনে সূত্রাপুর, গেন্ডারিয়া এবং বংশালের আংশিক অংশ নিয়ে ঢাকা যে 6 আসন সেটি গঠিত এবং এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন এবং জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। এবং দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি নবাবপুর রোডে এবং নবাবপুর রোডে এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন এবং আমরা এতক্ষণ ইশরাক হোসেনের সঙ্গেই ছিলাম। আমরা দেখেছি তিনি প্রায় সকালের দিকে এই এলাকাতে এসেছেন এবং তারপরে এই এলাকায় প্রায় একটি অংশে স্টেজে কথা বলেছেন এবং তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এই এলাকার যে বাসিন্দারা রয়েছে তাদের প্রতি এবং তিনি বলেছেন যে এই এলাকায় বিশেষ করে যে আবর্জনা রয়েছে, বিশেষ করে যে ময়লার যে ভাগাড় রয়েছে এবং যে দুর্গন্ধযুক্ত এই অঞ্চলটি, বিশেষ করে গুলিস্তান এবং এর আশেপাশে বংশালের আশেপাশে যে অতিরিক্ত মার্কেট থাকার কারণে যে ধরনের এক দুর্গন্ধযুক্ত পরিবেশ বিরাজ করছে, তিনি যদি সামনে নির্বাচিত হন তাহলে এই পরিবেশ থেকে মুক্ত হতে তিনি অনেকটাই সাহায্য করবেন। এবং তিনি আরও বলেছেন যে এই এলাকাটি অনেকটা ঘনবসতিপূর্ণ এবং এই ঘনবসতিপূর্ণ এলাকায় যান চলাচল অনেকটা কঠিন হয়ে পড়ে এবং নিয়মিত হারে প্রায় জ্যাম লেগে থাকে, যানজট লেগে থাকে, যার কারণে এই এলাকার মানুষ অনেকটাই ভোগান্তির মধ্যে থাকে। যার কারণে তিনি বলেছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার মানুষের যে দুঃখের কথা সেটি তিনি সংসদে তুলে ধরবেন এবং পাশাপাশি তিনি একটি উদ্যোগ নিয়েছেন যে যেহেতু এখন বর্তমানে মেট্রো রেল চলছে উপর দিয়ে, তো উপরে মেট্রো রেল চলার মতো যেহেতু পরিবেশ নেই সেহেতু তিনি মাটির নিচ দিয়ে এক ধরনের রেল চলাচল বা রেল যোগাযোগের চেষ্টা চালাবেন। এবং তিনি আরও বলেছেন যে এই মুহূর্তে যদি তাকে নির্বাচিত করা হয় তাহলে তিনি এই এলাকার বিশেষ করে যেসব সাধারণ মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের জন্য তিনি কাজ করবেন। এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা বলছেন যে তাদের গত প্রায় 50 বছর ধরে
প্রায় বেশ কয়েকটি নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে, সেই সব নির্বাচন যেসব প্রার্থীরা এসেছেন তারা এসেছেন, কথা দিয়েছেন, আবার চলে গিয়েছেন, কিন্তু কেউ কথা রাখেনি। তারাও আশা প্রকাশ করছেন যে এইবারে প্রথমবারের মতো ইশরাক হোসেন যদি নির্বাচিত হন অথবা তাহলে হয়তোবা তিনি এলাকার জন্য কাজ করবেন। এবং তারা আরও জানিয়েছেন যে যেই নির্বাচিত হোক তার প্রতি তাদের একটাই আশা যে সে যেন এই এলাকার জন্য, এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে। আপনি জানেন যে সাদেক হোসেন খোকার একমাত্র ছেলে ইশরাক হোসেন, তিনি এর আগে তিনি সিটি কর্পোরেশনের নির্বাচনে দাঁড়িয়েছিলেন সিটি মেয়র হিসেবে, এবং তারপর যেহেতু আওয়ামী লীগের আমল ছিল এবং সে সময় তিনি নির্বাচিত হতে পারেননি। এইবারে যেহেতু অন্তর্বর্তী সরকার রয়েছে সেহেতু ইশরাক হোসেন এবং তার নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন যে এইবারে ইশরাক হোসেন নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে পারবেন। এই ছিল নবাবপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। নবাবপুর থেকে নির্বাচনী প্রচারণা খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাব্বি আল রাহিদ। রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চলছে এবং সেই প্রচারণার জের বা আমেজ রয়েছে ঢাকা ৮ আসনেও। এবার সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, এখন পর্যন্ত কোন কোন দলের প্রার্থী প্রচারণা শুরু করেছেন সেখানে, এবং ভোটারদের মধ্যে যে নির্বাচনী আমেজের যেই উৎসাহ সেটা কেমন দেখছেন জানাবেন। সাহাব, আমরা এরই মধ্যে দেখলাম যে ঢাকা ৮, ঢাকা ১০, ঢাকা ১২ এবং ঢাকা ১৩ এই আসনগুলোতে আমরা ঘুরলাম, প্রচারণার খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। তো আমরা যেটি দেখলাম যে বেলা ১১টায় এই ফার্ম গেটের ইন্দিরা রোড থেকে বিএনপি মনোনীত যে প্রার্থী, অর্থাৎ বিএনপির যে জোট, সেটির সমর্থিত যে প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, উনি প্রচারণা শুরু করেছেন ওই রাজাবাজার এলাকা থেকে। আর এখন আমরা আছি বেইলি রোডে। এখানে আমরা দেখছি যে ঢাকা ৮ আসনের অন্যতম আলোচিত প্রার্থী এনসিপির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি এখানে প্রচারণা শুরু করলেন। এটি তার দ্বিতীয় দফার প্রচারণা আজকের দিনে, কারণ সকালে ফজর নামাজ পরে ওনার যে সূচি ছিল, উনি আমিনবাগ মসজিদ থেকে প্রচারণা শুরু করেছিলেন, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর একটা বিরতি নিয়ে আবার এখান থেকে উনি প্রচারণা শুরু করলেন এবং এখন কিন্তু আরও বিভিন্ন এলাকায় যাবেন। আমরা অন্যান্য এলাকার খবরগুলো বলতে পারি, যেটি হলো যে আমরা দেখলাম যে ঢাকা ১৩ আসনের যিনি 10 দলীয় জোটের প্রার্থী, উনি আসলে সফরে আছেন। একইভাবে ঢাকা 10 আসনের যিনি এরকম 10 দলীয় প্রার্থী, উনিও সফরে আছেন। বিএনপির যারা প্রার্থী আছেন তারাও একটু ধীরে সুস্থে প্রচারণা শুরু করছেন, যেহেতু আজকে ছুটির দিন। কিছুক্ষণ আগে আমি এখানে যে প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি, ওনার সঙ্গে কথা বললাম। উনি বললেন যে উনি কিছু অভিযোগ করলেন, বিশেষ করে বললেন যে উনরা চাঁদাবাজি বা সিন্ডিকেট বা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, এই কারণে ওনাদের প্রচারণায় হ্যারাসমেন্ট হচ্ছে বা বিভিন্ন ধরনের হয়রানির শিকার করা হচ্ছে। এবং একই সঙ্গে উনি এই ঢাকা ৮ আসনে কী করতে চান, 10 দলীয় জোট কী করতে চায়, ওনার দল কী করতে চায়, এইগুলো কিন্তু বললেন। এর আগে আমি বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং যারা ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু মোটা দাগে এখন যে নির্বাচনী পরিবেশটা যে এখন আছে, এখন পর্যন্ত মাঠে প্রচারণার তৃতীয় দিন পর্যন্ত তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে একটা দীর্ঘদিন পর একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে, এবং সেটি কি তাদেরকে বাস্তব মনে হচ্ছে এবং তারা ভোট দিতে যাবেন, একটা আত্মবিশ্বাস তাদের ফিরেছে, এটা ভোটাররা বলছিলেন। তবে এই যে ব্যানার টাঙানো নিয়ে, নির্বাচন কমিশন থেকে কিছু ব্যানার টাঙানোর কিছু নিয়ম আছে সাহেব, আপনি জানেন, সেই ব্যানার টাঙানো নিয়ে যে একটা রেশারেশি প্রতিযোগিতা, ছিঁড়ে ফেলা, এগুলো আবার ভোটাররা ভালো মতো দেখছেন না। সারাদিন ভর আমরা এখানে আছি, প্রার্থীরা যারাই আছেন, সব পক্ষের প্রার্থী যারা ঢাকায় নির্বাচন করছেন, তারা মোটামুটি ঢাকার সমস্যাগুলোকে বেশি বেশি ভোটারদের সামনে তুলে ধরছেন। বিশেষ করে সন্ত্রাসের যে সমস্যা, চাঁদাবাজির যে সমস্যা, বিশেষ করে নগর সেবার যে সমস্যাগুলো, সেগুলো তারা বেশি বেশি বলছেন। বিশেষ করে আমরা যখন এই রাজাবাজারে গেলাম, সেখানকার যিনি প্রার্থী তিনি বলছিলেন যে এটা একটা ঘিঞ্জি এলাকা এবং নগর সেবার অনেক কিছুই কিন্তু এখানে নাই, সেগুলো তারা সমাধান করবেন। তো এইভাবে চলছে প্রচারণা সাহাব। আমরাও সঙ্গে আছি, আপনাদেরকে পরবর্তী সংবাদে হয়তো আরও অনেক কিছু জানিয়ে দিতে পারবো। সাহাব, রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮ আসন, সেখান থেকে আমাদের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। নির্বাচনী প্রচারণা জমে উঠেছে গাজীপুরের বিভিন্ন আসনে। এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তায় প্রচারণা চালাচ্ছেন গাজীপুর ১ আসনের বিএনপি প্রার্থী মুজিবুর রহমান। সেখানে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা এবং নেতারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, বিস্তারিত জানাবেন।
বাংলাদেশের আর কোন পৌরসভায় বিএনপির কোন প্রার্থী গাজীপুর এক আসন যেটি সেখানে আছে বিএনপির সকাল থেকে আসলে কয়েকটি উঠে বৈঠক করেছেন। এই মুহূর্তে তারা 16 নম্বর যে ওয়ার্ড রয়েছে সেই 16 নম্বর ওয়ার্ডে এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামী 12 তারিখে যে জাতীয় নির্বাচন হয়ে যাচ্ছে এই নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ ভোটের উপস্থিতি এবং তারা উপস্থিত হয়ে সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। একই সাথে তিনি এলাকার এর আগে তিনি এই গাজীপুরের মেয়র ছিলেন এবং পৌরসভার মেয়র থাকা অবস্থায় তিনি সাধারণ মানুষের যে সব অভিযোগ ছিল অনুযোগ ছিল সেগুলো তিনি অনেকটাই বাস্তবায়ন করতে পারেননি, যতটুকু চেষ্টা করেছেন। এরপরে এখন তিনি চেষ্টা করবেন যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হন সেগুলো মানুষের প্রত্যাশা পূরণ করবার জন্য সেই প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। একই সাথে তিনি অভিযোগ করছিলেন যে আগামী জাতীয় নির্বাচন আসলে কোনোভাবে যেন বানচাল করার ষড়যন্ত্র না হয়, বিভিন্নভাবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা হচ্ছে, সেই চেষ্টা তিনি রুখে দেবার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদেরকে। একই সাথে আগামী নির্বাচনকে আসলে সুষ্ঠু সুন্দরভাবে করবার জন্য রিটার্নিং কর্মকর্তা সহ প্রশাসনের যেসব কর্মকর্তা এখানে দায়িত্ব পালন করবেন তাদেরকে নিরপেক্ষ থাকবার কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তিনি দাবি জানাচ্ছিলেন যে গাজীপুরে ভোট কেন্দ্রগুলোতে আসলে ভোটের আগের দিনে রাতে আসলে ভোটের যে ব্যালট সেটি পাঠাবার প্রস্তাব করা হয়েছে তিনি কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন এবং বলছেন যে ফজরের পরেই সবগুলো আসলে ভোটের ব্যালট নিয়ে যেতে হবে। এই কারণে তিনি আশঙ্কা করছেন যে এর আগের ভোটগুলো যেগুলো রাতের ভোট হয়েছিল, রাতেই ব্যালট ভরিয়ে রাখা হয়েছিল সিল দিয়ে, সেই আশঙ্কা থেকে তিনি কিন্তু বলছেন যে সকালে আসলে সব ভোট কেন্দ্রে সেই ভোটের ব্যালট নিয়ে যেতে হবে সেই দাবি কিন্তু করছেন। এবং একই সাথে নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য এবং ভোটের কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে যাবার জন্য তিনি তার কর্মী সমর্থকদেরকে আহ্বান জানাচ্ছেন যে প্রত্যেক ভোটারকে যেন ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং আগামী যে ভোট সেটি উৎসব মুখর পরিবেশে হবে এবং সাধারণ মানুষ এখানে নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে সেই প্রত্যাশা করছেন। এবং ভোট যাকেই দিক কিন্তু প্রত্যেকে যেন ভোট কেন্দ্রে আসে এবং একই সাথে গণভোটের কথা কিন্তু তিনি বলছেন। আগামী নির্বাচন সুষ্ঠু করবার জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার সে ব্যাপারে কিন্তু প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখবার কিন্তু দাবি জানাচ্ছেন এখানকার যে গাজীপুর চৌরাস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশই আসলে এক একটা উৎসবের কেন্দ্র হয়ে উঠেছে এবং ঢাকা 14 আসনের ব্যতিক্রম নয়। ঢাকা 14 আসনের নির্বাচনী প্রচারণার খোঁজ খবর রাখছেন গালিব ইবনে রিয়াজ রাইনখোলা থেকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। গালিব, এখন পর্যন্ত কেমন দেখছেন প্রচারণা এবং ভোটারদের কোনো অভাব বা অভিযোগ আছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। সাব, আমি একটু সংশোধন করে দিই। আমি আপনি যেটা বলছিলেন যে রাইনখোলা 14 সেখানে আমি ছিলাম, এখন একটু আমি আমার জায়গা পরিবর্তন করেছি। আমি এখন আছি হচ্ছে ঢাকা 15 আসলে, যেটা মিরপুর এবং কাফরুল অঞ্চলে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যিনি জামায়াতের প্রার্থী কর্নেল আব্দুল বাতেন যিনি রয়েছেন তিনি এই জায়গাটায় যেটিকে বলা হয় আলুপট্টি মিরপুর, সেই জায়গাটায় উনি তার প্রচারণা চালাচ্ছেন এবং এখানে যেই ক্যাম্প রয়েছে সেই বিহারি ক্যাম্প, সেই ক্যাম্পে তিনি এসেছেন এবং এখানে তিনি প্রচারণা চালাচ্ছেন। এখানে আসলে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4, 13, 14, 15 আসলে মোটে 4টি ওয়ার্ড নিয়ে এই ঢাকা 15 আসন এবং এই 15 আসনের সব থেকে বড় যে সমস্যাটা সেটি হচ্ছে এখানকার যে জলাবদ্ধতা, সেটি হচ্ছে এই অঞ্চলের সব থেকে বড় সমস্যা। আরও একটি সমস্যা রয়েছে যে এখানে বিহারি ক্যাম্প রয়েছে, অর্থাৎ আটকাপড়া পাকিস্তানিরা তারা এখানে বসবাস করেন অনেকেই। উনি এখন যেই জায়গাটিতে আসলে প্রচারণা চালাচ্ছেন সেই জায়গাটিতে এবং তিনি এখানে যারা রয়েছেন তাদেরকে আসলে এটাই আশ্বস্ত করতে চাচ্ছেন যে আগামী 2000 যেই 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে তার এবং তার দলের প্রার্থীকে যেন জয়যুক্ত করা হয়, তাহলে এই অঞ্চলের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানে তারা কাজ করবেন। এবং তিনি এখন যেই প্রত্যেকটি বাড়িতে যাচ্ছেন এবং প্রত্যেকটি প্রার্থীর যারা এখানে ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং আর সেই জায়গায় তিনি তাদের যেখানকার যে সমস্যা, আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে আসলে
খুবই কি বলা যায় সরু রাস্তা, এবং এই রাস্তা দিয়ে আসলে মানুষ পায়ে হেঁটে আসলে চলাচল করার উপযোগীও না বলা চলে। এবং এখানকার সবথেকে বড় যে সমস্যা সেটি হচ্ছে যে এই জায়গাগুলোতে যখন বর্ষার সময় আসে তখন এই পুরো রাস্তা আসলে পানির নিচে চলে যায়, যেটি আসলে এই এলাকার সব থেকে বড় সমস্যা, এবং সেটি সমাধানেরই আসলে তিনি আশ্বাস দিচ্ছেন। এবং এখন একজন ভোটারও আসলে কথা বলছেন, তিনি তার সমস্যাগুলো তুলে ধরছেন। তো ওনারা আসছেন যেহেতু সামনে নির্বাচন, এবং এখানে প্রচারণাও তারা চালাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত ঢাকা 15 আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ। নির্বাচনের প্রচারণা চালাতে অলিতে গলিতে প্রার্থীরা, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গালিব ইবনে রিয়াজ। এই মুহূর্তে ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণার কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এখানে বয়স্ক মানুষ কারা আছেন? 50-এর উপরে আছেন? আমার সামনে আছেন। 71 সাল মনে আছে? পাটিঘর ছেড়ে চলে যেতে হয়েছিল, মনে আছে? হ্যাঁ, কেন? একটা যুদ্ধ হয়েছিল পাকিস্তানিদের সঙ্গে, আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, আমরা যুদ্ধ করছিলাম পাকিস্তানের বিরুদ্ধে। আমরা অস্ত্র ধরছিলাম, পুরো দেশটা স্বাধীন করছি। এই স্বাধীনটা আমরা করেছি বন্ধু, এটা বন্ধ কেউ করে দিয়ে যায়নি আমাদেরকে। আমরা আমাদের দেশ ছেড়ে মাটি ছেড়ে কোথাও যাব না, আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের এই বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় আপনার বাড়িঘর দুটো করা হয়েছে। ঠিক কিনা? তো বন্ধুরা, মা বোনেরা, আমাদের এইবার ভোটে যেন আমরা সঠিক সিদ্ধান্ত নেই, আমরা যেন ধানের শীষে ভোট দিই, দিয়ে এই যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ডের কথা বলি, যারা আমরা কৃষি কার্ডের কথা বলি, স্বাস্থ্য কার্ডের কথা বলি, আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, তাহলে হাতকে শক্তি। বিএনপির সঙ্গে দেশের বাইরের শক্তির যোগাযোগ আছে। ভোটের মাঠে এমন প্রোপাগান্ডা ছড়িয়ে একটি দল অপকৌশল করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। জন্ম হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে, জনগণের আস্থার মাধ্যমে। বহিঃশক্তির যাদের অভ্যাস আছে তাদের মাথায় এই সমস্ত চিন্তা আসতে পারে। বিএনপির তো প্রয়োজন নাই। আর বিএনপি হচ্ছে বাংলাদেশ প্রথম, কি বলে, সবার আগে বাংলাদেশ। আমাদের স্লোগান যেরকম, কাজও সেরকম। সুতরাং যারা এগুলো বলে তারা আসলে প্রপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চায়, অন্য কৌশলে রাজনীতি করতে চায়। জনগণের আস্থা নিয়ে ওদের রাজনীতি করতে চায় না। ৬,১১৬.13 বর্গ কিলোমিটারের জেলা রাঙামাটি, 10 উপজেলা, 50টি ইউনিয়ন ও 2 পৌরসভা নিয়ে গঠিত দেশের 299 নম্বর সংসদীয় এই আসন। এই জেলার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের 7 জন প্রার্থী। নির্বাচিত প্রতিনিধিদের কাছে থেকে সংঘাতমুক্ত পাহাড়ি জনপদ চায় এই অঞ্চলের ভোটাররা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, রাঙামাটিতে ভোটারদের প্রত্যাশা পূরণে কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন যে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটি, এবং সেখানে পাহাড়ের ভাঁজে ভাঁজে খেলা করে মেঘ, এবং সেই সাথে পেছনের যে কাপ্তাই লেক রয়েছে সেটিও কিন্তু হাজারো মানুষের জীবিকার অন্যতম উৎস। সমতলের সাথে পাহাড়ের কিছুটা পার্থক্য রয়েছে, এবং সেই পার্থক্যকে কেন্দ্র করেই কিন্তু এখানকার মানুষজন তাদের প্রত্যাশা বা চাহিদার কথা প্রার্থীদের কাছে জানান, এবং তারাও কিন্তু তাদের সেই পরিকল্পনাগুলো সেভাবেই সাজিয়ে থাকেন। তো এই বিষয় নিয়ে এই জনপদের যারা জনসাধারণ রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের কি প্রত্যাশা, সেই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে পাহাড় এবং সমতলের যে পার্থক্য মোটা দাগে সেই পার্থক্যটা আসলে কোথায়?
ধন্যবাদ শোয়েব। আপনি যেমন দেখবেন যে সমতল জেলাগুলোতে যেভাবে জাতীয় রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদের যে চিন্তা ভাবনার ভোটের মধ্যে প্রতিফলিত হয়, সেই রাঙামাটি বা 3 পার্বত্য চট্টগ্রামে কিন্তু সেভাবে হয় না। এখানে মোটা দাগে যদি বলি যে যতগুলি নির্বাচনী হয় সব ধরনের নির্বাচনে পাহাড়ি বাঙালি একটা ইস্যু সামনে চলে আসে এবং সেটি প্রাধান্য পায় এবং সেইভাবেই তারা হলে ভোটের হিসাব নিকেশটা প্রতিফলিত হয় ভোটের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী যারা এই পাহাড়ে বসবাস করছেন, রাঙামাটি পার্বত্য জেলায় বসবাস করছেন, তাদের আসলে সমস্যাগুলো কোন জায়গায় এবং তাদের সেই সমস্যা সমাধানের জন্য তো প্রতিবারই তারা প্রার্থীদের কাছে আবেদন জানান। কোন সমস্যাগুলো নিয়ে তারা মূলত আসলে আবেদন জানান বা তাদের ইশতেহার বা প্রত্যাশার জায়গাটা কোন জায়গাগুলোতে? হ্যাঁ, যেমনটি আসলে এখানকার যারা ভোটার রয়েছেন তারা আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা এই যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, একই সঙ্গে যেখানে কর্মসংস্থানের যে বিষয়টি রয়েছে, আপনি দেখবেন যে স্বাধীনতার দীর্ঘ বছর পরেও এখানে সেইভাবে কর্মসংস্থানটি গড়ে ওঠেনি। একই সঙ্গে দুর্গম যে জনপদগুলোতে রয়েছে সেখানে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় থাকে। সেখানকার মানুষজন আসলে এই ধরনের সুযোগগুলো সেইভাবে পান না। তারা সবসময় বলে আসছেন যে কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি যেমন এখানে গুরুত্ব পায় ভোটারদের প্রত্যাশার জায়গা থেকে, একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, সেই বিষয়গুলো তারা খুব যত্ন করে তারা তুলে ধরেন প্রার্থীদের কাছে, যার এই সমস্যাটুকু যেন তারা সমাধান পেতে পারেন। আরেকটি বিষয় রয়েছে যে একটুখানি যে এই আপনি জানেন রাঙামাটির যে জেলাগুলো রয়েছে সেখানে অন্তত 8টি উপজেলার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই নৌ যোগাযোগ। ধন্যবাদ জুয়েল। আসলে যেমনটি বলছিলেন যে এই পার্বত্য জেলায় শিক্ষা, স্বাস্থ্য সহ পর্যটনের সম্ভাবনা থাকলেও সেগুলো সেভাবে বিকশিত হয়নি এবং ভোটাররা কিন্তু সেই বিষয়গুলোই প্রার্থীদের কাছে দাবি জানাচ্ছেন এবং ভোটারদের আরও কথা আমরা জানবো আজ বিকেল 4:30টায় রাঙামাটি থেকে সরাসরি ভোটারের ইশতেহারে আমরা যুক্ত হব। সেখানে প্রার্থীদের পক্ষ থেকে দলীয় প্রতিনিধি এবং সেই সাথে ভোটাররা তাদের প্রত্যাশার কথা জানাবেন। দেশের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন প্রার্থীরা, শুনছেন ভোটারদের সমস্যার কথা, আশ্বাস দিচ্ছেন জয়ী হলে করবেন সমাধান। নারায়ণগঞ্জ থেকে নির্বাচনের প্রস্তুতির তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, প্রচারণা এখন পর্যন্ত কেমন চলছে এবং একই সঙ্গে নেতাকর্মীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, বিস্তারিত জানাবেন। আমি এখন আছি হচ্ছে আপনার বন্দর নারায়ণগঞ্জ, সেখানে ঢাকা 5 আসনের যে বিএনপির প্রার্থী, নারায়ণগঞ্জের যে বন্দর 5 সেখানে আপনার বিএনপির যে প্রার্থী আছেন সে এখন তার প্রচারণা করছেন, অ্যাডভোকেট আবুল কালাম। তিনি যেটি আমাদের জানিয়েছেন, তারা নারায়ণগঞ্জের যে বন্দর 5 সেটি হচ্ছে সিটি কর্পোরেশন থেকে একটু বাইরে হওয়ায় এখানকার যে জনগণ, এখানে যারা সাধারণ ভোটার আছেন তাদের দোরগোড়ায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের যে এখানে যারা ভোটার আছেন তাদের কাছ থেকে তাদের যে সমস্যাগুলো সেগুলো শুনছেন এবং তারই ধারাবাহিকতায় কর্ম যে পরিকল্পনা সেটি সাজানোর কথা বলছেন এবং তাদের যে চলমান যে সমস্যাগুলো আছে সেগুলো পূরণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের কাছে। এখানে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে 10 দলীয় যে জোট, সেই জোটের প্রার্থী ঢাকা নারায়ণগঞ্জে 5 আসনের যে প্রচারণা, নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে এখানে হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী প্রচারণা করেছেন এবং এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। তারা এখন শহর থেকে একটু দূরে এসে কলাগাছিয়া যে জায়গাটি আছে সেখানে তারা নির্বাচনী প্রচারণা করছে। নির্বাচনী প্রচারণার পর তারা এখানে বিরতি দিয়েছে এবং বিরতির পর তারা আবারও নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে আমাদের জানিয়েছেন। এখন যেটি দেখতে পাচ্ছেন যে এখানে নারায়ণগঞ্জে 5 আসনের যে বিএনপি প্রার্থী আছেন তিনি এখানে কর্মী সমাবেশ করছেন এবং কর্মী সমাবেশের পর তিনি আবারও এই এলাকার নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে আমাদের জানিয়েছেন। সাহেব, এই ছিল আমার কাছে বন্দর নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহরাব সুমন। নির্বাচনী প্রচারণায় আজ সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। পরদিন সকাল 10টায় পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দীর্ঘ 14 বছর পর বিএনপি চেয়ারম্যানের জনসভা ঘিরে পুরোদমে আয়োজন চলছে পলো গ্রাউন্ড মাঠে। চলছে সুবিশাল মঞ্চের প্রস্তুতি, প্রাধান্য পাচ্ছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ঘিরে শৃঙ্খলা ও সমাগম নির্বিঘ্ন করার বিষয়টি। বিএনপির নেতাদের দাবি, সমাবেশে 10 লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে চান তারা। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের এই সফর সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের প্রচারণায় যেমন গতি আনবে, তেমনি তৃণমূলের রাজনীতিতে যোগ করবে নতুন গতি ও ঐক্যের বার্তা। দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2012 সালে পলো গ্রাউন্ড মাঠেই জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন।
তার প্রায় ১.৫ দশক পর একই মাঠে দলের চেয়ারম্যান হিসেবে বক্তব্য দেবেন তার সন্তান তারেক রহমান, যেখানে জনসভা শেষ করে যাবেন ফেনী ও কুমিল্লা। সারা দেশের মতো ময়মনসিংহ চলছে পুরোদমে নির্বাচনী প্রচারণা এবং সেখানে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন তারা এক প্রকার। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন জানাবেন। সাহাব, ময়মনসিংহে কিন্তু বেশ জোরে সোরেই চলছে নির্বাচনী প্রচারণা। যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা কিন্তু একেবারে মাঠ চষে বেড়াচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাদের যে প্রচারণা সেটি চলছে এবং আমরা যেটি দেখছি যে প্রার্থী যারা আছেন তারা কিন্তু একেবারেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু তারা তাদের যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা উপজেলা নিয়ে যে নির্বাচনী আসন রয়েছে সেই নির্বাচনী আসনে এখানে বিএনপির মনোনীত প্রার্থী মুতাহার হোসেন তালুকদার তিনি গণসংযোগ করছেন এবং তিনি এখানে লিফলেট বিতরণ করছেন, তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ করছেন এবং ভোট প্রার্থনা করছেন। তারা আমরা দেখেছি যে প্রায় ২ ঘন্টা যাবত এখানে কিন্তু প্রচারণা যে কার্যক্রম, গণসংযোগের কার্যক্রম সেটি চলছে ফুলপুর পৌরসভায় এবং এখানে বিভিন্ন দোকানপাট, রাস্তাঘাটের মানুষজন, পরিবহন চালক, শ্রমিক সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু এখানে তাদের যে মনোনয়ন, তাদের যে ভোট প্রার্থনা সেটি করছেন। এবং আমরা যেটি বলি যে শুধু এই ময়মনসিংহের ফুলপুর আসনই নয়, অন্যান্য যত আসন রয়েছে সব আসনেই কিন্তু এই মুহূর্তে প্রচারণা চলছে এবং যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু একেবারে দিন রাত একাকার করে তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহের নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন হারুন। সংস্কৃতি, ইতিহাস, কৃষি আর শিল্পায়নে সমৃদ্ধ কুষ্টিয়া। নির্বাচন ঘিরে এবার দিন বদলের প্রত্যাশায় জেলার নারীরা। তারা সহিংসতামুক্ত পরিবেশ, কর্মসংস্থান আর নিরাপত্তার নিশ্চয়তার পাশাপাশি চান উন্নয়নমুখী নেতৃত্ব। কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন। কুষ্টিয়া জেলায় ৬ উপজেলার জনসংখ্যা প্রায় ২৪ লাখ। সাহিত্য, ইতিহাস ও ঐতিহ্যের কারণে কুষ্টিয়াকে বলা হয় দেশের সাংস্কৃতিক রাজধানী। আগামী নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এখানকার ভোটের মাঠ। জেলার ৪টি সংসদীয় আসনে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। তবে ভোটকেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলায় নারীদের ভোটে অংশগ্রহণে সবচেয়ে বড় বাধা। নারী ভোটাররা বলছেন, নিরাপদ পরিবেশ না থাকায় ভোট কেন্দ্রে যেতে ভয় পান অনেক নারী। নারীকে যারা সব কাজে বৈষম্য থাকবে না আর কি নিরাপত্তা দিবে, আমরা এরকম প্রার্থীকেই চাই। এমন যোগ্য প্রার্থীকে নির্বাচন করব যাতে নারীদের কর্মসংস্থান সম্পর্কে তারা বিবেচিত থাকে। নারী উদ্যোক্তারা বলছেন, নারী বান্ধব হবার পাশাপাশি উদ্যোক্তা বান্ধব হলে তা সামাজিক স্থিতিশীলতা আনতে সহায়ক হবে। নারীদেরকে নিয়ে যারা কাজ করবে আমরা চাই যে তাকেই আমরা নির্বাচিত করব। এখন এবার যে সরকার আসবে তাকে আমরা ন্যায্যমূল্য আমরা ভোট দেব, যে আমাদের কাজ করবে। সহিংসতা মুক্ত পরিবেশ আর উন্নয়নমুখী নেতৃত্ব পেলে এই নির্বাচনে নারীর ভোট বদলে দিতে পারে পুরো রাজনৈতিক সমীকরণ, এমন প্রত্যাশাই এখন নারী ভোটারদের। এখন কুষ্টিয়া। কারওয়ান বাজারের দোকান দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতে শীর্ষ সন্ত্রাসী দিলীপের নির্দেশে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা করা হয়েছে, এমন দাবি করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জিন্নাত, কাদির ও রিয়াজকে আগেই গ্রেপ্তার করে পুলিশ। তবে আরেক শুটার রহিম ধরাছোঁয়ার বাইরে ছিল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার মাধবী থেকে তাকে 2টি পিস্তল ও গুলি সহ গ্রেপ্তার করা হয়। তবে এই হত্যাকাণ্ডের ঘটনার পেছনে চাঁদাবাজি ও কারওয়ান বাজারের দোকান দখল মূল কারণ বলে জানিয়েছে পুলিশ। ইরান অভিমুখে নৌবহর পাঠানোর পর এবার দেশটির তেলবাহী জাহাজ এবং এর মালিকানাধীন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের দাবি, তেল ও পেট্রোলিয়াম রপ্তানি করে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ও পরমাণু প্রকল্পের কয়েকশো মিলিয়ন ডলার বিনিয়োগ করছে তেহরান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে যে সশস্ত্র যোদ্ধাদের ব্যবহার করা হয়েছে তাদের প্রশিক্ষণ দিতেও এই তেল বিক্রির অর্থ খরচ করে আসছে খামেনি প্রশাসন।
এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।